আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রকিবুর রহমান আপনাদের সাথে আছি এবং আপনারা জানেন যে আমরা নিয়মিত পুঁজিবাজার বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের বিভিন্ন অতিথি থাকেন যারা এক্সপার্ট, তাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং অনেক বিনিয়োগকারী আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন এবং আমি বিশ্বাস করি যারা বিনিয়োগকারী আমাদের অনুষ্ঠান দেখছেন, যদি আপনারা কিছু জানতে চান, যদি কোনো প্রশ্ন করতে চান, আপনারা আমাদের সাথে জড়িত থাকবেন। আমি প্রথমেই আমার আজকে অতিথিদের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন এই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, অ্যাকাউন্টেন্ট ইনফরমেশন সিস্টেম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। আমাদের সাথে আরেকজন অতিথি, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেলাল ব্রেকের পর আমাদের সাথে যোগ দেবেন। তাই আমরা এখন আলোচনায় ফিরে যাচ্ছি। ডক্টর মিজান, গতকাল বাংলাদেশ ব্যাংক তার 6 মাসে মুদ্রানীতি ঘোষণা করেছে। তো মুদ্রানীতিটা যখন ঘোষণা করে সম্ভবত 11টার দিকে, আর বাজার শুরু হয়েছে 10:30টার দিকে। মুদ্রানীতি যখন ঘোষণা করার পরপরেই বাজারে এটার একটা মারাত্মক রিয়াকশান হয় এবং তাতে করে প্রায় 140 বা 45 পয়েন্ট কমে গিয়েছিল। পরে সর্বশেষ এটা বোধহয় 118 পয়েন্ট কমে গেছে, মানে গত কয়েক মাসে মানে সর্বোচ্চ ইন্ডেক্স হারায় গতকাল। তো এই ব্যাপারে কি আপনি নিজে কিছু অবজার্ভ করেছেন বা কিছু দেখেছেন? মানে এটার কি কারণে এই কাজটা এটা হলো, আপনি কি বলবেন একটু? জি, আমি 2016-17 অর্থ বছরের দ্বিতীয় অর্ধের যে মুদ্রানীতি গতকালকে ঘোষণা করা হয়েছে, আমি দেখেছি, মুদ্রানীতি পড়েছি। মার্কেটের রিয়াকশনটাকে বুঝতে হলে মার্কেটের গত 1 মাসের ডেভেলপমেন্টটাও আমাদের মাথায় রাখতে হবে। মুদ্রানীতির প্রসঙ্গে আমি আসার আগে মার্কেটের সাম্প্রতিক ডেভেলপমেন্টের উপর একটু আলোকপাত করতে চাই। সেটা হলো যে 2011 থেকে 2016 সাল পর্যন্তই কিন্তু আমাদের মার্কেটের একটা আমি বলব যে ডিপ্রেসড একটা ফেজ ছিল। ডিপ্রেসড মার্কেট, 300 থেকে 500 কোটি টাকার মতো টার্নওভার হতো এবং অনেক শেয়ারের মূল প্রাইস, অনেক শেয়ার তার 50% থেকে 80% পর্যন্ত মূল্য হারিয়েছিল। সো মার্কেট ওয়াজ ওভারটলি আন্ডার প্রাইসড। এটা হলো একটা মানে কনসেনসাস আন্ডারস্ট্যান্ডিং, মার্কেট সংশ্লিষ্টদেরও এটাই আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরও এটি আন্ডারস্ট্যান্ডিং। তো গত 2 মাসে বা 3 মাসে মার্কেটে একটা সাস্টেইন ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এই ইমপ্রুভমেন্টের পিছনে অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে গত 5-6 বছরে, যেটা আমরা বিভিন্ন সময় আলাপ করেছি। একটা হলো যে আমাদের অর্থনীতির সাস্টেইন প্রবৃদ্ধি, আমি বলি এক্সিলারেটিং প্রবৃদ্ধি যেটা হয়েছে, এবং মনিটারি ডেভেলপমেন্টগুলোও কিন্তু তাৎপর্যপূর্ণ। আপনি দেখবেন যে বোথ দি লেন্ডিং রেট এবং ডিপোজিট রেট এইটা ভেরি সাবস্ট্যান্সিয়ালি ডিক্লাইন করছে। আমরা 2011-12 সালের কথা যদি চিন্তা করি, তখন আমাদের লেন্ডিং রেট কিন্তু প্রোহিবিটিভ ছিল, 18%, 19% লেন্ডিং রেট ছিল। ইভেন ডিপোজিট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তারা ডিপোজিট অ্যাট্রাক্ট করতো বাই অফারিং ডিপোজিটার্স 12%, 13% ইন্টারেস্ট রেট। তো সেইখান থেকে কিন্তু আমরা এখন লেন্ডিং রেট 9%-এ নেমে আসছে। আমি কালকের মুদ্রানীতিতে দেখলাম লেটেস্ট এখন সিঙ্গেল ডিজিট, লেটেস্ট ওয়েটেড অ্যাভারেজ লেন্ডিং রেট 9.5 বা 9.8% এবং আমাদের ওয়েটেড অ্যাভারেজ ডিপোজিট রেট হলো 5.5%, সামথিং লাইক দ্যাট। একটা কি এলিমেন্ট হলো মুদ্রানীতির যে আগামী 6 মাসে, ইনফ্যাক্ট আগামী 2017 সালের জুন মাস পর্যন্ত সময়কালে এই দুটো পলিসি রেট এটা আনচেঞ্জ থাকবে। দ্যাট মিনস মনিটারি পলিসি উইল কন্টিনিউ টু বি এক্সপ্যানশনারি। আমি বলতে চাচ্ছি যে মুদ্রানীতির অন্যতম লক্ষ্য হলো মনিটারি পলিসি এটা সম্প্রসারণশীল থাকবে, সুদের হার নিম্ন পর্যায়ে থাকবে। প্রাইভেট সেক্টর ক্রেডিটকে স্টিমুলেট করার জন্য বাংলাদেশ ব্যাংক এই সুনির্দিষ্ট পলিসিটা কিন্তু মেনটেন করছে। এটা একটা পজিটিভ দিক। এর মানে ইনফ্লেশন, আমি আসছি ইনফ্লেশনে। আপনি যদি ইনফ্লেশনের সিনারিওটা দেখেন, ওখানে কোর এবং নন কোর ইনফ্লেশন, যেটা কোর ইনফ্লেশনে একটু আপওয়ার্ড মুভমেন্ট আছে। ইন দি লাস্ট 8 months 9 months আমরা কোর ইনফ্লেশনে একটা মানে আফিভাল দেখতে পাচ্ছি, কিন্তু ইট ইজ স্টিল ভেরি টলারেবল উইদিন দি রেঞ্জ অফ এক্সপেকটেশন। তো সেখানে বাংলাদেশ ব্যাংকের সতর্কবাণী আছে যে ইনফ্লেশনটাকে ওনারা যাতে আরও না বেড়ে যায়, সেই জন্য হয়তো একটু তারা মানে কেয়ারফুল দৃষ্টি রাখবে।
কিন্তু আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের ডিম্যান্ডটা কিন্তু এখনও একটু ডিপ্রেসডই আছে। গত 5-6 মাসে প্রোগ্রাম যেটা ছিল, প্ল্যান্ড প্রাইভেট সেক্টর বিনিয়োগ যেটা ছিল, সেটা থেকে অ্যাকচুয়াল প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথটা একটু কম আছে। তো আমার বিশ্বাস যে যদি আমরা জানি যে মনিটারি পলিসিতে ল্যাগ থাকে সবসময়, আপনার পলিসি ডেভেলপমেন্টের পরে কিন্তু অনেক ম্যাক্রোইকোনমিক ভেরিয়েবল মানে রেসপন্স করে। যেমন ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট, এইটা দিস ডিমান্ড উইল রাইজ, কিন্তু ইট মে টেক সাম টাইম। এই টাইমটা কিন্তু আমাদের পক্ষে একেবারেই প্রিসাইজলি ফোরকাস্ট করা ডিফিকাল্ট। বাট হোয়াট আই ফোরকাস্ট যে আগামী অর্থ বছরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের ডিমান্ডটা বাড়বে এবং এটা স্টিমুলেটেড হবে, এবং তাতে আমাদের ইকোনমিক গ্রোথের যে সামষ্টিক অর্থনীতির যে প্রবৃদ্ধির যে ফোরকাস্টটা আছে যে 7.5%, এইটা অর্জনের দিকে আমরা আর এক ধাপ এগিয়ে যাব। আমরা এক্সটার্নাল সেক্টরের দিকে যদি দৃষ্টিপাত করি, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে আমাদের ট্রেড অ্যাকাউন্টে আমাদের এক্সপোর্ট গ্রোথ এটা আই থিঙ্ক 8 বা 9% হয়েছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এটা সারপ্লাস থেকে একটু নেগেটিভ হয়েছে $500 million, হুইচ ইজ ভেরি রিজনেবল আমি বলবো। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ব্যাপক মানে ক্যাপিটাল ইনফ্লো হয়েছে। আই থিঙ্ক 2016-17 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের ফোরকাস্ট হল অ্যাবাউট $3.5 billion। সো আমাদের ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট স্ট্যাবিলিটি ইজ ভেরি রিজনেবল এবং ভেরি সাস্টেনেবল। তো আপনি এক্সটার্নাল সেক্টরের কথা বলেন, ইনফ্লেশনারি টেন্ডেন্সির কথা বলেন, আমার ম্যাক্রো ইকোনমিক গ্রোথের কথা বলেন, প্রাইভেট সেক্টরের ফোরকাস্ট মানে প্রাইভেট সেক্টর ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট ইন দি নেক্সট 1 financial year, these are all very positive and favorable macroeconomic indicators যেটা আমি দেখতে পাচ্ছি। এইখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয় উনি বলেছেন যে সাম্প্রতিক ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টটা খুব দ্রুততার সাথে হয়েছে এবং এখানে টার্নওভার 4 or 5 টাইমস বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে তার 300 থেকে 500 কোটি অ্যাভারেজ ডেইলি টার্নওভার থেকে এটা 2000 কোটিতে গেছে এবং অনেক শেয়ারের ব্যাপক মূল্য বৃদ্ধিও হয়েছে। বাট আমাদের ডক্টর মিজান, আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি সারা বলছি। আমি একটা কথা চাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেয়ার বাজার নিয়ে আজকে থেকে 7-10 দিন আগে অনেক একটু দেরি হতে পারে সম্ভবত, অনেক পজিটিভ কথাবার্তা বলছে, দিক নির্দেশনা দিচ্ছে বিনিয়োগকারীদেরকে। তারপরে অর্থমন্ত্রী বলেছেন 3 বছরের মধ্যে একটা শক্তিশালী বাজার হবে। আপনি প্রসিড করবেন প্লিজ, প্রসিড করুন প্লিজ। এখানে গতকালকে গভর্নর সাহেবের যে ইয়াটা মানে মুদ্রানীতি ঘোষণা করছে, এরপর মার্কেটটা অনেক নেগেটিভ। 6 বছর পরে মার্কেটটা ভালো হচ্ছে, আবার একটু নেগেটিভের দিকে চলে গেছে, সবাই এখন আতঙ্কিত। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে খারাপ অবস্থাটা এটা কি সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের মানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সব দিকে পজিটিভ, শুধু শেয়ার বাজারটা একটু খারাপ। আমার মনে হয় এটা কারসাজি করে আওয়ামী লীগকে খারাপ। বোন, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আমরা এটা জবাব দেওয়ার চেষ্টা করব। ডক্টর মিজান, সাধারণত মনিটারি পলিসিতে দুইটা দিক আছে। মনিটারি যখন মুদ্রানীতি ঘোষণা, একটা মানি মার্কেট, একটা হলো ক্যাপিটাল মার্কেট। তো বাংলাদেশ ব্যাংকের যতবারই মনিটারি পলিসি ঘোষণা করেছে সেখানে মানি মার্কেট নিয়ে কথা বলেছেন, কিন্তু ক্যাপিটাল মার্কেট নিয়ে ইট ইজ ভেরি সেন্সিটিভ জায়গা, সেখানে এত কথা বলা হয়নি। আমি আপনাকে যে কথা বলছি, গতকালও মাননীয় গভর্নর সাহেব হঠাৎ করে যে পুঁজিবাজার নিয়ে এটার নজরদারি বাড়ানো, এটার আপনার ব্যাঙ্কগুলি তার এক্সপোজার লিমিটের সীমারেখা অতিক্রম করছেন কিনা, অথবা এটার মার্জিন লোড যেটা দেওয়া হচ্ছে সেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে কিনা, অথবা ইভেন এবং আবার উনি বলছেন যে পি রেশিও যেখানে 40 আছে সেটাও এখানে লোনটা কমাই দেওয়া যায় কিনা বা বন্ধ করে দেওয়া যায় কিনা, এইসব অনেক কথা উনি বলে ফেলছেন, ওভার রিয়েকশন করে ফেলছেন। আমি এই ব্যাপারে আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছিলাম। জি, আজিজ ভাই বলেন। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে এতদিন বাজারটা যে অবস্থায় ছিল, মানে তলানিরও নিচে নেমে গেছিল, একটি লোক কিন্তু টুর শব্দটা করে নাই এই বিনিয়োগকারীদের পক্ষে। আজকে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি মুদ্রানীতি ঘোষণা করার পরে এই অবস্থা, আবার যে সেদিন ইব্রাহিম খালেদ সাহেব
এরকম কথাবার্তা বলে, তাহলে আরেকজন বলছে এটা জুয়ার কোড। আমরা যারা 2010 সালে শেয়ার কিনে এইভাবে আটকা পড়ে আছি, আমাদের বের হওয়ার সুযোগ তারা দিবে না? এখনই গলা টিপে ধরলেন, 2010 তো আসলোই না, এখনই এই কয়েকদিনে কয় টাকা পাচ্ছে এখনই গলা টিপে ধরলো শেয়ার। জি, আপনাকে ধন্যবাদ, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। ডক্টর মিজান, আপনি কি প্রশ্নগুলো বলবেন যে অ্যাকচুয়ালি আমাদের দুই বিনিয়োগকারী কথা বলেছে। প্রথম বিনিয়োগকারী যে কথাটা বোঝার চেষ্টা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি শক্তিশালী পুঁজিবাজার চাচ্ছেন। সবাই জানে পুঁজিবাজারটা কেন চাচ্ছেন, যে বড় বড় সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ফান্ডিংটা, দীর্ঘমেয়াদী ফান্ডিংটা পুঁজিবাজার থেকে আসবে, সেটা ব্যাংক ব্যবস্থা থেকে আসবে না। আমরা কি দেখি নাই, আপনি কি দেখেন নাই, সবাই কি আমরা দেখি নাই ব্যাংক ব্যবস্থা থেকে দীর্ঘমেয়াদী যত টাকা দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পে, আজকে সেগুলি কি খেলাপি ঋণে পরিণত হয় নাই? এবং পৃথিবীর কোনো দেশে শিডিউল ব্যাংক কি আপনি ঋণ দেয়? তো না। দ্বিতীয় কথা হলো, সেখানে আপনি নজরদারি যদি বাড়াতে হয়, যে এই যে উনি যে নজরদারির কথা বললেন, এই যে হঠাৎ করে যে নজরদারি বাড়াবার কথা বললেন, যে এই কথা তো আমরাও বলে আসছি। আমরা যখন মার্কেট যখন ভালো হচ্ছিল, আজকে 5-6 বছর এটা তলানিতে পড়েছিল, এটা যখন আস্তে আস্তে একটা আলোর মুখ দিচ্ছিল, তখন আমরা তো বলেছি যে সব রেগুলেটরি বডির সচেতন হওয়া উচিত যে কত করে ইরেগুলার হচ্ছে কিনা। আপনারা বলেছেন বিভিন্ন ইয়েতে, এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবাই তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কিনা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হঠাৎ করে এত রিয়েক্ট করলেন কেন কথা বলার সময়? হঠাৎ দিয়ে পুঁজিবাজার নিয়ে এত কথা বললেন কেন, বলেন আপনি আমাকে। আমি গভর্নর মহোদয়ের ক্যাপিটাল মার্কেট নিয়ে যে বক্তব্যটুকু, এটাকে আমি ফেভারেবলি দেখতে চাই এইভাবে যে উনি কিন্তু বিনিয়োগকারীদেরকে সতর্ক করেছেন। উনি বিনিয়োগকারীদেরকে প্রুডেন্সিয়াল ইনভেস্টমেন্ট ডিসিশনের কথা বলেছেন, যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একাধিকবার বিনিয়োগকারীদের বলেছেন যে বিনিয়োগ সিদ্ধান্তের আগে আপনার যাচাই বাছাই করা জরুরি। আপনি যে স্টকে বিনিয়োগ করতে যাচ্ছেন তার ফান্ডামেন্টালস দেখবেন, তার গ্রোথ দেখবেন, তার সক্ষমতা দেখবেন। ডক্টর মিজান, এখানে বিনিয়োগকারীর পক্ষ থেকে যারা প্রশ্ন করেছে তার সাথে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই কথাগুলি সবাই বলছেন, এই কথাগুলি সবাই বলেছেন, কিন্তু সাথে সাথে উনি যে বলছেন যে উনি নজরদারি বাড়াবেন, তো এখানে এমন কি ঘটনা ওনার ঘটেছে যে এমনকি 2010 সালে যখন অতিরিক্ত ফান্ডিং হচ্ছিল, ডিপ্রেসড ফান্ডিং, এই আপনার অ্যাগ্রেসিভ ফান্ডিং যখন ব্যাঙ্কগুলি করছিল, তখন আপনি নজরদারি বাড়ান নাই। আর যখন আপনি বিনিয়োগকারীরা যখন শেয়ার কিনেছে এবং ব্যাঙ্কগুলি যখন অতিরিক্ত বিনিয়োগ করেছে, তখন সেটাকে সীমারেখার যে আপনি 3 মাস সময়ের মধ্যে আপনি হার্ড ল্যান্ডিং করছে, যেটা তারা ইনস্টিটিউশনগুলি শেয়ার বিক্রি করে বেরিয়ে গেল, কিন্তু লাইবিলিটিসটা ক্রিয়েট হলো সাধারণ বিনিয়োগকারীর উপর। তখন আপনি হার্ড, তো এত তাড়াতাড়ি এত সিদ্ধান্ত নেওয়া কি উচিত হবে এই সেন্সিটিভ পুঁজিবাজারে? আপনি দেখেন, মনিটরিং সার্ভিলেন্সের কথা যেটা উনি বলেছেন, এইটা একটা কোয়ালিটেটিভ মেজার। এখানে ম্যাক্রো ইকোনমিক যে কোয়ান্টিটিভ মেজার্সগুলোর কথা উনি বলেছেন মুদ্রানীতিতে, সেখানে কিন্তু ক্যাপিটাল মার্কেটের মানে আনফেভারেবল কোনো এলিমেন্ট আমি খুঁজে পাই না। তা আই এগ্রি আপনার সাথে। আপনি যদি দেখেন, আসলে মার্কেট ডেভেলপমেন্ট একটা বড় কারণ হলো মানে সুদের হার হ্রাস পাওয়ার কারণে হাউসহোল্ড লেভেলে পোর্টফোলিও রিব্যালেন্সিং হয়েছে, এবং এই লিকুইডিটি প্রবাহ এইটা অব্যাহত থাকবে। যে জিনিসটি পলিসি মেকারদের বা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সবার, ইভেন মার্কেট সংশ্লিষ্ট যারা আছেন সবার অবজেক্টিভ হলো যে বিনিয়োগকারীদেরকে সুষ্ঠু এবং প্রুডেন্সিয়াল ইনভেস্টমেন্ট ডিসিশনে হেল্প করা, যাতে করে মার্কেট ডেভেলপমেন্টটা ভায়াবল হয়। এবং আমাদের সবার লক্ষ্য হলো এই মার্কেট যেন সাস্টেইন করে এবং এই ক্যাপিটাল মার্কেট যেন বেসিস হয় ফর ফিউচার ফাইন্যান্সিং অফ প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট। আমি মনে করি যে মানে দেয়ার ইজ নো স্কোপ অর রুম ফর মানে ওভার রিয়াকশন। আজকের যেটা হয়েছে বা কালকের যেটা হয়েছে, আমি এটাকে বলবো ভেরি ট্রানজিটরি মানে রিয়াকশন ফ্রম দি মার্কেট। কিন্তু আপনি আমার ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসগুলো যদি দেখেন, তাহলে মার্কেটের আরও অনেক বড় ডেভেলপমেন্টের স্কোপ আছে। কিন্তু ইন দি সেম টাইম আমিও বিনিয়োগকারীদেরকে বলবো তারা যেন কোম্পানির ফান্ডামেন্টালসকে ভ্যালু করে, তারা যেন মার্কেটের সব স্টককেই যেন মানে ফান্ডামেন্টাল স্ট্রং না ভাবে। এখানে বিনিয়োগ সিদ্ধান্তের একটা বড় মানে দিক আছে, এটা হলো রিস্কি অ্যাসেটস, এবং দে হ্যাভ টু make up their mind যে they have to know which stocks are good for investment and which stocks are perhaps not very viable stocks. আমার মনে হয় গভর্নর সাহেবের কথা বলেন, ইভেন আমাদের পলিসি মেকাররা ওনারা কিন্তু বিনিয়োগকারীদেরকে ওই সতর্কবাণীটাই দিয়েছেন। আমি আবারও স্ট্রেস আপন করতে চাই, আমার বর্তমানে মানি মার্কেটের যে কন্ডিশন, আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে যে লিকুইডিটি আছে, ইট ইজ ফেভারেবল টু দ্য ক্যাপিটাল মার্কেট। তাহলে আপনি যেটা বিনিয়োগকারীকে বলতে চাচ্ছেন, সেটা আমি আরো সহজ ভাষায় যেটা বলতে চাই যে এখানে ভয়ের কিছু নেই। হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথাটা বলার সময় ওভার রিয়েক্ট করেছেন, কিন্তু উনি সতর্ক করেছেন, উনি বিনিয়োগকারীকে সতর্ক করেছেন। সাথে সাথে ওনার নিয়ন্ত্রণে যে সংস্থাগুলো আছে, বিশেষ করে ব্যাংকিং সংস্থা যেটা আছে, সেখান থেকে যাতে
কোনো কিছু ভায়োলেট করে বাজারকে, কোনো ল্যাপস না হয়, কোনো ল্যাপস না এবং অতিরিক্ত কিছু করে বাজারকে যাতে আর্টিফিশিয়ালি যাতে বাজারকে বাড়ানো না হয়, সেটার ব্যাপারে উনি সতর্ক থাকার কথা সতর্ক বলেছেন। উনি আরবিট্রেজ প্রসেসটা সাস্টেইন করুক, এটাই চান। উনি চাচ্ছেন একটা ভালো বাজার হওয়ার জন্য, একটা ভালো বাজারের জন্য কিন্তু আরবিট্রেজ থাকতে হবে এবং বিনিয়োগকারীরা সুইচিং করবে ফ্রম ব্যাড অ্যাসেটস টু গুড অ্যাসেটস, ফ্রম ওভারভ্যালুড স্টকস টু আন্ডারভ্যালুড স্টকস। আমরা এটাও তো একমত হতে পারি ডক্টর মিজান যে আমাদের বিনিয়োগকারীরা যদি সতর্কতার সাথে বিনিয়োগ করে থাকেন, মার্কেট হয়তো ডাউন হয়েছে 118 পয়েন্ট চলে গেছে, আজকে হয়তো 40 পয়েন্ট চলে যাবে, কালকে হয়তো 20 পয়েন্ট যাবে, পরশু হয়তো 60 পয়েন্ট বাড়বে, সেটা ঠিক আছে। কিন্তু কোনো বিনিয়োগকারী যদি দীর্ঘমেয়াদী যদি ভালো শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে তো ওনার ভয়ের কিছু নেই। ইভেন গত 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত যারা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস এবং সিকিউরিটিতে বিনিয়োগ করছে তাদের কোনো ক্যাপিটাল এরোশন হয়নি, রাইট। এবং এই দায়টা বিনিয়োগকারীকে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একই কথা বলেছেন যে আপনার কষ্টার্জিত সেভিংস যখন আপনি ক্যাপিটাল মার্কেটে কোনো ঝুঁকিপূর্ণ অ্যাসেটে বিনিয়োগ করবেন, আপনি কোম্পানির ফান্ডামেন্টাল জানেন, তার গভর্নেন্স জানেন, তার আর্নিংস জানেন, তার অ্যাসেটস জানেন, ওর কোয়ালিটি অফ মানে ফিউচার গ্রোথ পোটেনশিয়াল কি আছে এগুলো আপনি জানেন। এই দায় থেকে বিনিয়োগকারী কখনো নিষ্কৃতি পাবে না এবং অন্ধকারে বিনিয়োগ করতে গেলে বিনিয়োগকারী ক্ষতির সম্ভাবনা বাড়বে। যেহেতু 96 দিয়েছে 2010 দেশে অনেকগুলি ঘটনা ঘটেছে, অনেক ল্যাপসেস হয়েছে, অনেকগুলি ওভার রিয়েক্ট হয়েছে, ওভার ফান্ডিং হয়েছে, সেখানে হয়তো সঠিক সময় সঠিক কাজটা কেউ করেনি বলে অনেকগুলি ঘটনা ঘটেছে। সেই হিসাবে হয়তো আজকে বিভিন্ন সংস্থাগুলো যারা এটার সাথে জড়িত আছে, বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, তারা হয়তো এটা সতর্ক, নিজেরা অনেক বেশি সতর্ক। তার অর্থ এটা নয় যে আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক যে সুবিধা বিনিয়োগকারীকে দেওয়ার কথা, যে সুবিধা কন্ট্রিবিউট করার কথা টু হ্যাভ এ গুড এবং ট্রান্সপারেন্ট ক্যাপিটাল মার্কেট, একটা ভালো এবং স্থিতিশীল এবং একটি দীর্ঘস্থায়ী ক্যাপিটাল মার্কেট তৈরির জন্য যে কাজটুকু করার কথা, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক সেটা থেকে সরবে না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, দেশের সবাই এটা ভালো চাচ্ছেন। তো এই ব্যাপারে আমরা একমত, এবং আমি 2009 সালের কথা স্মরণ করে দিতে চাই। তখন কিন্তু আর্থিক খাতের অনেকগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তারা অনেক বিচ্যুতি করেছিল, অনেক বেশি। তারা তাদের লায়াবিলিটিজে 20% 30% পর্যন্ত এক্সপোজার ক্যাপিটাল মার্কেটে করেছিল। কিন্তু এটা যদি ডক্টর মিজান বলতে হয়, সেই সময় বাংলাদেশ ব্যাংক সেটাকে রেগুলেট করেনি, সেটা তো নজরদারি করেনি। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের বর্তমান দায়িত্ব তো মানে এটা নেগেট করে না। বর্তমান প্রশাসন তারা ওই সতর্কতার ওই অভিজ্ঞতা থেকে কিন্তু হয়তো এখন ওভার রিয়েক্ট করছে, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। আমার ইকোনমি যেভাবে গ্রো করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী যে দিক নির্দেশনা পুঁজিবাজারের ব্যাপারে দিয়েছেন, আমার মনে হয় ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই। যদি কেউ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, কেউ যদি ধার দেনা করে বিনিয়োগ না করেন, কেউ যদি বড় গয়না বিক্রি করে বিনিয়োগ না করেন, কেউ যদি আপনার জমি জমা বন্ধ করে বিনিয়োগ না করেন, কেউ যদি তার সারপ্লাস মানির একটা অংশ অন্তত বুঝে সুঝে বিনিয়োগ করেন এবং একটু সময় নিয়ে বিনিয়োগটা করেন এবং সময় মতো ধরে রাখেন, আমার মনে হয় সেই সকল বিনিয়োগকারীর কোনো ভয়ই নেই ইনশাল্লাহ। জি, আরেকজন প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি, জাহাঙ্গীর ভাই বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, মার্কেটে বহুদিন থেকে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়ে আমরা সাফার করছিলাম, এর মধ্যে মাঝখানে মার্কেটটি একটা আপওয়ার্ড ট্রেন্ডে উঠছিল। তো এই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বিরূপ মন্তব্য করে, তাতে মার্কেটের যে ক্ষতি হয় তারা কি চিন্তা করে না? কিছুদিন আগে ইব্রাহিম খালেদ সাহেব একটা বিরূপ মন্তব্য করেছে। আর বিশেষ করে আমরা বিনিয়োগকারীরা অনেক কষ্ট পেয়েছি গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনিটারি পলিসি ঘোষণা করতে, যে উনি শেয়ার মার্কেট সম্পর্কে এত মন্তব্য করার, এত সতর্ক করার এমন কি প্রয়োজন ছিল? জাহাঙ্গীর ভাই, যেখানে আমাকে একটু বলতে দিন, যেখানে ব্যাংক থেকে হাজারে কোটি টাকা আপনার লোপাট হয়ে গেছে। আমি আইএমএ রিটায়ার্ড সিনিয়র ব্যাংকার, 36 বছর আমি ব্যাংকে চাকরি করছি, অনেক বড় পদ থেকে করছি। সেখানে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে, লুটপাট হয়ে গেছে। সেগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি উদ্যোগ নিয়েছে সে নিয়ে ওনাদের মাথা ব্যথা নাই। শেয়ার মার্কেট সামান্য 2-1 টাকা বাড়লেই ওনাদের বিরূপ মন্তব্য শুরু হয়ে যায়। আজকে মার্কেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 200 পয়েন্ট আপনার কমে গেছে আপনার এখানে। এটা একজন রেসপন্সিবল ম্যান হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে কেনই এক্সপেক্টেড? আর আপনার এই অধ্যাপক সাহেব ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কথা ওনার চিন্তা নাই। ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়া, আমরা বুঝতে পেরেছি সাপোর্ট করে নাই। জাহাঙ্গীর ভাইয়া সাপোর্ট করছে না, মানে ইকোনমি বলছে যে ইকোনমি রিফ্লেকশনটা আপনার ইনশাল্লাহ হবে। ডক্টর মিজান, এর আগে জাহাঙ্গীর ভাই গুলশান থেকে যে প্রশ্নগুলি করেছেন, অনেকগুলি প্রশ্নগুলি করেছেন, আমি ওগুলিতে যাব না, কিন্তু উনি বলছেন যে
খেলাপি ঋণের যে সংস্কৃতি এখানে তৈরি হয়েছে, যে বড় বড় প্রজেক্টগুলিতে যেগুলিতে শিডিউল ব্যাংক টাকা দেওয়ার কথা না, পৃথিবীর কোনো দেশে দেয় না, তো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্পন্সররা, আমাদের উদ্যোক্তারা ব্যাংক থেকে টাকা নিতে খুব পছন্দ করেন, কারণ সেখানে একটা কালচার দাঁড়িয়ে গিয়েছে। কদিন পরে আপনি রিশিডিউল চাইবেন, কদিন পরে রিশিডিউল চাইবেন, লাস্টে গিয়ে আপনি বলেন যে ভাই আর আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, আমি ইন্ডাস্ট্রি করে তুলছি, হাজার হাজার কর্মচারী আছে, এখন আমি কোথায় যাব, এটার একটা বন্দোবস্ত করেন। তো এই যে ওইদিকে গভর্নর সাহেব তার নজরদারির কথা খুব বারে কোনো কিছু বলেননি। ওইটা তো একটা জনগণের কাছে উনি কী ধরনের মেজার নিচ্ছেন, এই ধরনের ঋণ খেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য ব্যাঙ্কগুলিকে কী ধরনের মেজার নিচ্ছেন সে কথা না বলে হয়তো বা মাননীয় গভর্নর সাহেব কেন হঠাৎ করে পুঁজিবাজার নিয়ে এতটুকু মানে এত সিরিয়াস হয়ে গেলেন, এটা আমি কিন্তু ওই জাহাঙ্গীর সাহেবের মধ্যেও আসলো না, কারোর মধ্যে আসলো, এটা কি করা যায় বলেন? মানে জনাব জাহাঙ্গীর সাহেবের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, উনি ঠিকই বলেছেন, আমি ওনার সাথে একমত যে বাংলাদেশ ব্যাংকের আমাদের আর্থিক খাতের গভর্নেন্সে, তাদের মনিটরিং এনফোর্সমেন্টে বড় ল্যাপস আছে, এবং যে কারণে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রহিবিটিভ মাউন্টিং লোন সৃষ্টি হয়েছে গত 5-7 বছরে। এটা নিয়ে ডিবেট করার কোনো সুযোগ নাই, এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এখানে আরও অনেক ভূমিকা থাকা বাঞ্ছনীয়, এবং এর পিছনে কিন্তু বিশাল মানে গভর্নেন্সের একটা মানে ব্যাংকগুলোতে যে কর্পোরেট গভর্নেন্স যে কালচার আছে, উনি নিজেও একজন সিনিয়র ব্যাংক, উনি জানেন যে কীভাবে ওখানে লোন স্যাংশনিং হয় এবং কীভাবে একটা বড় লোন মানে ডিফল্টে একটা বড় লোন কিন্তু দেওয়ার সময় কিন্তু এটা প্রবলেম লোন হিসাবে দেওয়া হয়। তো সেগুলো আমি যাব না, আমি বলবো যে আমি বলতে চাই ম্যাক্রো ইকোনমিক যে ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো ভেরি ফেভারেবল, ইকোনমিক গ্রোথ সাস্টেইন করতেছে অ্যাবোভ 7%, মানিটারি ডেভেলপমেন্টস আর ভেরি সাউন্ড, ইন্টারেস্ট রেটস মানে ডিপোজিট রেট হলো 5.5%, লেন্ডিং রেট হলো 9.8%, দিজ আর দি পজিটিভ থিংস। এইগুলো ইন্ডিকেট করে যে মানি মার্কেটে লিকুইডিটি আছে, আর্থিক খাতে তারল্যের আধিক্য আছে, এবং হাউসহোল্ডে পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের ব্যাপক ডিম্যান্ড আছে। এবং মাননীয় গভর্নরও কিন্তু ওনার মুদ্রানীতিতে বলেছেন যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ ডিম্যান্ডকে আরও স্টিমুলেট করতে ওনারা বদ্ধপরিকর, যে কারণে 2017 জুন পর্যন্ত দে ওয়ান্ট টু কিপ দি লেন্ডিং রেট আনচেঞ্জ, দে ওয়ান্ট টু কিপ দি পলিসি রেটস আনচেঞ্জ। দিজ আর দি মোর স্ট্রঙ্গার এলিমেন্টস যেগুলো বিনিয়োগকারীর চিন্তা করা উচিত, নট দি কোয়ালিটেটিভ জাজমেন্টাল থিংস। আমি মনে করি গভর্নরের যে জিনিসটাকে আমি পজিটিভ নিতে চাই যে উনি বিনিয়োগকারীকে সাবধান করেছেন মানে ইন দি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। থ্যাংক ইউ ডক্টর হেলাল, আপনি আমাদের সাথে ডক্টর মোহাম্মদ হেলাল আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনি এর মধ্যে কিছু আলোচনাও আপনি শুনেছেন। আপনার রিসেন্টলি এই বাজারটা যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছিল, এই বাজারটা গত 5 বছর এটা অবমূল্যায়িত ছিল এবং তলানিতে ছিল। আমরা অনেক চেষ্টা করে সবাই মিলেমিশে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, মাননীয় অর্থমন্ত্রীর দিক নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু পুঁজিবাজার সহায়ক সিদ্ধান্ত ওই সময় পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা হচ্ছিল এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছিল। তো ইতিমধ্যে যখন পুঁজিবাজার ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছিল তখন আপনার একটা আর্টিকেল আমি পড়েছি গতকাল, আপনি প্রথম আলোতে আপনি ইন্ডেক্স এবং টার্নওভার নিয়ে আপনি কথা বলেছেন। আপনি রিয়েলি আপনি আইডেন্টিফাই করেছেন যে ইন্ডেক্স যে কারণে ইন্ডেক্স বাড়ছে এত ভয়ের কিছু নাই, আর টার্নওভার যে লেনদেন এখন হাত বদল অনেক বেশি হচ্ছে সেই জন্য টার্নওভার অনেক বেশি হচ্ছে, সেটা তো ভয়ের কিছু নেই। কিন্তু এই গত কিছুদিন ধরে কিছু কিছু লোকের মন্তব্য, যারা বিশিষ্ট জায়গায় থেকে বিশিষ্ট ইয়েতে থেকে তারা যে মন্তব্যগুলি করেছে, কেউ বলছে এটা খেলাধুলার একটা বাজার, এটা খেলাধুলার একটা জায়গা হয়েছে, কেউ বলেছে এটা জুয়ার কোর্ট, এই জুয়ার কোর্টে জুয়ারিদের সাথে খেলতে যাওয়া উচিত না, অনেকে নানা বিরূপ মন্তব্য করেছেন। তো এই ধরনের বিরূপ মন্তব্য এবং এই সকল বিরূপ মন্তব্য যারা পুঁজিবাজার, এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, এইগুলির ব্যাপারে কি সতর্কতা থাকা উচিত, কি আমাদের মেজার নেওয়া উচিত বা কি ওনাদের কি বলা উচিত? এখানে ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা জোয়ার আড্ডাকে তো মাননীয় প্রধানমন্ত্রী প্রমোট করছেন না, না আমার তো মনে হয় পৃথিবীর সর্বত্র আপনার ফিনান্সিয়াল খাতের একটা হলো আপনার ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস ব্যাংকস, আর একটা হলো ফিনান্সিয়াল মার্কেট যেটা ক্যাপিটাল মার্কেট। জি, ক্যাপিটাল মার্কেট। তো সেখানে আপনার সব জায়গায় আপনার দুটো অপারেট করে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এখন তৃতীয় বিশ্বের দেশে আপনার ফিনান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন বেশি থাকে এবং আপনার যেহেতু আপনার রেগুলেটরি স্ট্রাকচারটা প্রপারলি কাজ করে না, অনেক ধরনের ম্যানিপুলেশনের কথা শোনা যায়। এখন আপনি যদি ম্যানিপুলেশন বলেন তাহলে চাল ডাল তেলের মার্কেটে আমরা জানি ম্যানিপুলেশন হয়, মানে যে অভিযোগগুলো আছে। আপনি যদি মানে আপনার একদম জোয়া যেটা বেটিং বলেন সেটা ক্রিকেট খেলা তো আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনার যেটা আমরা ঝুঁকি নেই, যারা শেয়ার মার্কেটে দুইটা ব্যাপার আছে। একটা হলো আপনি একটা গাছ কিনলেন, একটা আম গাছ কিনেছেন, এতে আম ধরে, আপনার যদি ক্যালকুলেশন হয় যে আমি প্রতি বছর যে আম ধরবে, আমের যে আপনার ভ্যালু সেটা আমি চাই, অতএব এটার দাম কী আসলো গেল তাতে কম না বললে আমার আসা যায় না, এটা হলো বিনিয়োগ।
এরপরে আপনার যদি ডাউন দ্য লাইন কোনো একটা সময় মনে হয় যে আচ্ছা গাছের দামও বেড়ে গিয়েছে, আমি সেল করে দিব, ফাইন। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা গাছ কিনেন যে 2 দিন পরে গাছের দামটা বেড়ে যাবে, আমি বাড়তি দাম থেকে গেইন করব, ফলটা উদ্দেশ্য না, তখন যেটা হয় আপনার যে ওই গাছের দামটা কি বাড়লো না কমলো এটা আপনার জন্য খুব ক্রুশিয়াল হয়ে যায়। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার শেয়ার মার্কেটে যারা সাধারণ বিনিয়োগকারী এদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখছি একটা টেন্ডেন্সি আছে যে আমি জাস্ট ফল খাইতে চাই না, আমি যেটা চাই সেটা হলো আপনার গাছের দাম বেড়ে গেলে সেল করে দিব। তখন একটুখানি দাম পড়লে বাড়লে তারা আতঙ্কিত হয়ে যায়। যে কথা আপনি বললেন যে বিশেষ পজিশন থেকে যারা কথা বলেছেন, আমি যদি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকে যদি এখানে বসে আমি একটা নেগেটিভ কথা বলি, আপনি যদি একটা নেগেটিভ কথা বলেন, বিনিয়োগকারী দেখে সেখানে কান দেওয়া উচিত? কারণ বিনিয়োগ করার সময় আপনি চিন্তা করেছেন যে এই শেয়ারটার ভ্যালুয়েশন কী। আমি একটা এক্সাম্পল দিই, আমি কিছু কিছু কোম্পানির শেয়ার আমি দেখেছি এই গত জুন মাসের দিকে, তাদের দাম হলো 9 টাকা 10 টাকা এবং ডিভিডেন্ড দিচ্ছে 10-15%, এবং ডিভিডেন্ড ইল্ড ছিল আপনার 16.5% কোনো একটা কোম্পানি। তা ডিভিডেন্ড ইল্ড যদি 16.5% হয় তাহলে আপনি ব্যাংকে কেন টাকা রাখবেন ডিপোজিটে? আপনি তো অবশ্যই সেই শেয়ারটা কিনবেন। এবং সেই কারণে কিন্তু আপনার এই জুলাই থেকে আমি দেখলাম কোনো একটা স্পেসিফিক সেক্টরের শেয়ারের দাম বাড়তেছিল কেন, ওই যে আপনার ডিভিডেন্ড ইল্ড দেখে। এখন কথা হলো যে এটা আগে কেন কেনে নাই? আগে গত 5 বছর ধরে বিভিন্ন কারণে তারা আপনার ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে নাই, কোনো রেগুলেশন ছিল। এখন যখন তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তখন কিন্তু আপনার ডিমান্ড বেড়ে যাচ্ছে। এখন এটা হলো মৌলভিত্তি, ফলের মূল্য আপনি দেখছেন, সেই ফল সেল করে আপনি কত পাচ্ছেন। বাংলাদেশের শেয়ার মার্কেটে যতক্ষণ পর্যন্ত ডে ট্রেড করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি স্পেকুলেট করবেন যে আমি আজকে কিনলাম পরশু দিন ম্যাচিউর হলে আমি সেল করে দিব, তখনই আপনার পেনটা চলে আসে এবং প্যানিকটা চলে আসে, জানি আরও ফল করবে নাকি, আমি 10 টাকায় কিনলাম এটা কি 9 টাকায় নেমে যাবে, আমার তো ভাবছিলাম 12 টাকায় চলে যাবে। আপনি যে কথাটা বলছেন যে মার্কেট ঘুরে দাঁড়াচ্ছিল মানে কি, দাঁড়াচ্ছেই তো। হঠাৎ করে 2-3 দিন কারেকশন হলে কি আপনার মার্কেট হয়ে গেল, নাই হয়ে গেল? তা তো না। আর যদি নাই হয়ে যায় তাহলে এই মার্কেট দাঁড়ানো উচিত না। আপনি কি মনে করেন আপনি এই যে মার্কেটটা আপনার মনে করেন যে গত 6 মাস ধরে আস্তে আস্তে বাড়ছে, কেন বাড়ছে? কারণ বিভিন্ন সাইড থেকে মনে করেছে যে এখানে বিনিয়োগ করাটা ওয়ার্থ। জি, তাহলে অন্য জায়গায় বিনিয়োগ করলে যে রিটার্ন বা ব্যাংকে রাখলে যে রিটার্ন তার থেকে হয়তো এখানে বেটার, সেজন্যই তো আসছে। সেটা যদি হয়ে থাকে রাতারাতি এমন কি হলো যে এখানে বিনিয়োগকারীরা করাটা আপনার কাছে মানে মনে হচ্ছে না যে আপনার সন্তোষজনক? সেজন্য আমি বলছি যে ব্যক্তি কথা বলতেই পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি তো নিয়মতান্ত্রিকভাবেই যখন ব্যাংক থেকে লোন যখন দেওয়া হয়, যখন একটা বিনিয়োগের লোন হয়, বিনিয়োগের প্রস্তাব দেখে যে স্পেসিফিক কোনো একটা প্রস্তাব থাকে সেটার ভায়াবিলিটি দেখে কিন্তু লোনটা দেওয়া হয়। তাহলে উনি সবসময় এটা বলবেন যে যে কারণে বলেছে সেই কারণে যেন স্পেন্ড করে, সেটা শেয়ার মার্কেটে যেতে পারবে না, সেটা আপনার হাউজিং মার্কেটে যেতে পারবে, কোথাও যেতে পারবে না। ফলে এটা কিন্তু একটা রুটিনলি সবসময় ওনারা করে থাকেন। এখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এখন যে উনি আলাদা করে বললেন, তা আলাদা করে উনি বলেছেন কারণ যেহেতু আগে আপনার এই যে ব্যাংকের আপনার কন্ট্রোল না থাকার কারণে 2010 একটা ঘটনা ঘটেছে, আমরা বাংলাদেশ ব্যাংককে ব্লেম করছি, সেই হিসাবে উনি কর্ণধার হিসেবে ভাবছে যে আবার যেন এটা তৈরি না হয়, সেই জন্য উনি ব্যাংককে সতর্ক করছে মেনলি আর কি। না, বিনিয়োগকারীরা ভীতু একটা জায়গাতে, বিনিয়োগকারীরা মনে করছেন যে অতিরিক্ত রিয়েক্ট করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বাংলাদেশ ব্যাংক কোনো শিডিউল ব্যাংকগুলিকে তাদের অতিরিক্ত যে শেয়ারের যে অতিরিক্ত যেটা আছে এটা বিক্রি করার জন্য কোনো চাপ প্রয়োগ করছেন কিনা। না, সেটা তো কোনো কিছু বলে নাই ওনারা তো বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে ভেতরে কি করছেন সেটা তো ভিতরে নিয়মতান্ত্রিকভাবে উনি যেটা বলার সেটা বলেছেন। আমরা যদি জানি অতিরিক্ত রিয়েক্ট করেছেন উনি, আমরা যদি মনে করি তাহলে আমরা জানি এটা অতিরিক্ত, আমরা কেন রিয়েক্ট করছি? আমাদের রিয়েক্ট করা দরকার নাই। আমরা যদি মনে করি যে এই মার্কেটের ফান্ডামেন্টালের কারণে মার্কেটটা উঠছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন রিয়েক্ট করেছে, উনি চান সাস্টেন করুক মার্কেটটা, হঠাৎ করে উঠে, আমরা সবাই চাই হঠাৎ করে উঠে মার্কেট যেন কলাপস না করে। সেজন্য আপনি যদি জাম দিয়ে ওঠেন পড়ার সম্ভাবনা থাকে, আপনি যদি গ্রাজুয়ালি ওঠেন সমস্যা নাই। ফলে আপনি দেখেন এই যে নভেম্বর পর্যন্ত মার্কেটটা আস্তে আস্তে গেইন করছিল, ডিসেম্বর গেইন করছিল, কেউ কোশ্চেন করে নাই। যখন আপনার কয়েকদিনের স্প্যানে যখন আপনার ডেইলি টার্নওভার ডাবল হয়ে গেল, তখন কিন্তু বিভিন্ন সেকশন থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা যদি এই কথাটা ধরি যে হঠাৎ করে 1000 কোটি টাকা 2000 কোটি টার্নওভার গেল কেন হঠাৎ করে? এবং একটা কথা তো ব্যাংকের শেয়ার বাড়লে ইন্ডেক্স বাড়বে, জিপির শেয়ারের দাম বাড়লে ইন্ডেক্স বাড়বে, আপনার যদি লাফার্সের শেয়ার অল বড় বড় পেড অফ ক্যাপিটাল শেয়ারের দাম বাড়লে ইন্ডেক্স বাড়বে, এটা তো স্বাভাবিক কথা। তো লাস্টের দিকে যখন এই শেয়ারটা যখন একটু ভালো হচ্ছিল তখন গিয়ে যারা বসেছিল, যারা এতদিন টাকা পয়সা নিয়ে বসেছিল, তারাই মনে হচ্ছে এটা একটা ভালো সময়, আমরা এই মুহূর্তে তারা পজিশন নিয়েছে, পজিশন নিতে গিয়ে অনেকে একসাথে চলে আসছে। তাহলে পজিশন ধরে রাখেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারেকশন তো স্বাভাবিকভাবে হবে। আপনার যখন আজকে কিনলাম, পরশুদিন ম্যাচিউরিটি হলো 10% 5% গেইন হলো, আমি সেল করে দিব, আমি সাধারণ বিনিয়োগকারী সেল করতেই পারি না, অবশ্যই। ফলে একটা আপনার যখন আপ ট্রেন্ড থাকে তখন কিন্তু সেলিং এর প্রেসারটা ভালো থাকে, কিনো ছিল।
এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা তারা কিন্তু এখন আস্তে আস্তে খালি হোল্ড করছে, কিনছে, খুব কম সেল করছে। এখন যদি কোনো প্রতিষ্ঠান যদি এই মুহূর্তে প্যানিক হয়ে ছেড়ে দেয় তাহলে এটা আপনার অ্যাগ্রাভেট করবে। আমি দুজন অতিথিকে একটা বড় ধরনের প্রশ্ন করতে চাই, এটা কি হওয়া উচিত? এখন দেখা যাচ্ছে, আপনি ভালো করে আমার প্রশ্নটা শুনবেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের এখন এই মুহূর্তে তার হি ইজ এলিজিবল টু ইনভেস্ট 100 কোটি টাকা, হি ইজ এলিজিবল। সে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী সে 100 কোটি টাকা এখানে বিনিয়োগ করতে পারে। একটা আর্থিক প্রতিষ্ঠান সে 100 কোটি টাকা বিনিয়োগ করেছে, 100 কোটি টাকা শেয়ার কিনেছে, এবং শেয়ারের দর বাড়াতে ওই মুহূর্তে তার শেয়ারের হয়েছে 130 কোটি। এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে ওই যে 30 কোটি টাকা যেটা বাড়ছে, এই যে মার্কেট প্রাইসে যে 30 কোটি টাকা বাড়ছে, এটা সমন্বয় করতে হবে। মানে তোমার এক্সপোজার ছিল 100 কোটি, এখন হয়ে গেছে 130 কোটি, তাহলে এটা কি হলো? তাহলে এখন তাহলে ওই ডেফিনেশনটা যেটা যে আপনি যে 100 কোটি বলছেন, এটা কি ভ্যালুতে নাকি আপনার কোয়ান্টিটিতে? কারণ এখানে তো আপনার মনে হচ্ছে ভ্যালুতে, ওনাতে ভ্যালুতে, ফলে শেয়ার একই আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে ভ্যালুয়েশন বেড়ে গিয়েছে। আমি একটু পয়েন্টটাতে মানে হেলাল ভাই আপনার অনুমতি নিয়ে বলি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে, IAS 39 এর এনফোর্সমেন্ট বাংলাদেশে হয় লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এনফোর্স করে। IAS 39 বলছে যদি মার্কেটেবল সিকিউরিটিজে কারো বিনিয়োগ থাকে, দিস সিকিউরিটিজ হ্যাজ টু বি ভ্যালুড অ্যাট ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু হলো মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস বাড়লে এইগুলোর ভ্যালু বাড়বে, এক্সপোজার বৃদ্ধি পাবে, এবং সে তার আগের 4 বছরের যে প্রভিশনিং করছিল ফর ডিমিনিউশন ইন দি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এখন সে রিভার্স করবে। বিনিয়োগকারীদের আসলে সচেতনতার অভাব আছে। ব্যাংকগুলোর যেহেতু একদিকে বরোয়িং কস্ট কমছে আর একদিকে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ছে, ব্যাংকগুলোর কিন্তু আর্থিক রেজাল্টস কিন্তু অনেক ইমপ্রুভ করবে মানে ইন দি কামিং ইয়ার্স। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের স্প্রেড এটা রাইজিং বিকজ অফ ফলিং ইন্টারেস্ট রেট। হ্যাঁ, মানে ওর ইন্টারেস্ট ইনকাম এইটাও হয়তো কমছে, কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স আরও বেশি হারে কমছে। আমি দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্থিরতা আছে, মানে এটাকে আমি বলি ইরাশনাল এক্সুবারেন্স। যখন মার্কেট বাড়ে আর মার্কেট যখন একটু কারেকশনে যায়, তখন ইরাশনাল ফিয়ার এটা তাদের চেপে ধরে। কিন্তু তারা যেন মানে ইকোনমিক ফান্ডামেন্টালস, তারা যেন কোম্পানি ফান্ডামেন্টালসগুলো তাদের বিবেচনা রাখে। সবচেয়ে বড় বিবেচনা রাখতে হবে তার কোম্পানি এবং কোম্পানির ফান্ডামেন্টালস। আপনার এক্স্যাক্টলি যে প্রশ্নটা ছিল যে হ্যাঁ, যদি 100 কোটি টাকা লিমিট থাকে, যদি 130 কোটি টাকা হয়ে যায়, আপনি যদি বলেন যে এটা অ্যাডজাস্ট করতে হবে, সময়ের ব্যাপার আছে, যদি সময় না দেন তাহলে হবে কি সাথে সাথে যদি সেল করতে হয় তাহলে তার একটা প্রেশার পড়বে। অন্যদিকে আপনার যেহেতু ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে, নতুন নতুন ফান্ড আসছে, সেটুকু আস্তে আস্তে যদি আপনি রিলিজ করেন একটু কমতে পারে, কিন্তু আস্তে আস্তে আবার আলটিমেটলি অ্যাবজর্ব হয়ে যাবে। ফলে আমি বলছি যে এটা তো প্যানিক হওয়ার কিছু নাই, কারণ বাড়ছে বলে যদি আপনার, কারণ এটা তাদের তো একটা রুলস। মানে আমরা যেটা আমরা তিনজনেই একমত যে বাংলাদেশ ব্যাংকের যে অতিরিক্ত নজরদারি যে কথাটা বলেছেন, উনি হয়তো 2009-10 অভিজ্ঞতা দেখেই উনি নজরদারির অতিরিক্ত বলতে কিছু না, নজরদারি এটা তো রেগুলার মনিটরিং করছে, এটা ডে টু ডে মনিটরিং প্রত্যেকটা ক্ষেত্রে করছে। তো আমার কথা যে হয়তোবা এটা একটা রিঅ্যাকশন হওয়ার কথা না, আমি মনে করি না। যেখানে ইকোনমিতে খারাপ কিছু হতো, যদি আমার জিডিপি গ্রোথ কমে যেত, আমার কোম্পানির পারফরমেন্স কমে যেত, লিস্টেড কোম্পানির রেজাল্ট ইপিএস খারাপ আসতো, আসলে আমাদের তো দেখা উচিত যে কোম্পানিগুলির পারফরমেন্স কি, সেটার উপরে তো আমার বিনিয়োগ হবে, সেটা সাস্টেনেবল হয়। আমি অ্যাড করতে চাই, যারা বিনিয়োগকারীদের উল্টা দিকে আছে রেগুলেটর, তাদেরও তো কিছু টেনশন আছে। হ্যাঁ, অবশ্যই একটা টেনশন হলো কোনো একটা খাত ভাবছেন যে এটা আন্ডার ভ্যালুড আছে, সেই খাতের সব কোম্পানি তো আন্ডার ভ্যালুড না। তা আপনি যখন দেখেন সব কোম্পানির দাম বাড়ছে এবং যেটা খারাপ সেটা দাম আরও প্রফেশনালিটি বেশি বাড়ছে, তখন কিন্তু তারাও একটুখানি টেনশনে পড়ে, যার কী ব্যাপার, মানে ঘি এবং ছাই যদি আপনার সবগুলোই বাড়ে, ছায়ের দাম যদি বেশি হারে বাড়ে, তো সেগুলো কিন্তু আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে। তা আমি বলছি এগুলো একটা আপ ট্রেন্ডে হয়েছে, কিন্তু আস্তে আস্তে কারেকশন হবে। এই যে কারেকশনটা হচ্ছে সেটাও আপনার মনে করেন যে এটা বিল্ট ইন, আপনার ইয়ে হবে, আপনার লাভ হবে, কিছু কারেকশন হবে। কিন্তু আমি বলছি যে কোনো একটা পজিশন থেকে একজন ব্যক্তি যখন, দায়িত্বশীল ব্যক্তি যখন একটা কথা বলে, সবসময় রিয়েক্ট করতে হবে। আমি যখন জানবো যে আমার আইটেমগুলো ঠিক আছে, আমি নিয়ে বসে থাকবো। এটা আমি আপনার সাথে একমত। এবং আপনি গত 6 বছরে দেখেন তো, যত এরকম নিউজ আসছে, নেগেটিভ নিউজ করার পরে দেখা যাচ্ছে কি আপনার ফল করেছে, তারপরে আবার রিবাউন্ড করেছে। তাহলে আমরা জানি যে আমাদের এই ডজনস অফ মানে 100টা আপনার ইয়ে আছে, এক্সাম্পল আছে যেখানে কারেকশন হয়েছে আবার উঠেছে। কিন্তু একটা কথা তো আমরা স্বীকার করবো, একটা কথা তো অস্বীকার করবো, একটা দায়িত্বশীল জায়গা থেকে কি কোনো ধরনের এই ধরনের জুয়ার কোর্ট, জুয়ার বাজার, খেলাধুলার বাজার, খেলোয়াড়দের ম্যানিপুলেটরদের পুরানো খেলা শুরু, এগুলি কি স্পেসিফিক? একটা দেশের প্রাইম মিনিস্টার যখন বলছে এই মার্কেটটার ব্যাপারে, যখন টেক কেয়ার করছে,
উনি তো একটা জোয়ার আড্ডাকে প্রমোট করছেন। একটা অর্থমন্ত্রী যখন বলছে যে 2019-20 সালের মধ্যে এটা ভালো অবস্থায় যাবে, তাহলে অন্য আরেকজনকে কে বলছে জোয়ার আড্ডা, সেটাকে আপনি কেন আপনার বিবেচনায় নিচ্ছেন? কারণ ঝুঁকি তো সব ব্যবসায় থাকে। আপনি যদি যেটা মিজান বলছিলেন, রিয়েল লাইফে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যে কোনো একটা ইনভেস্ট করেন, আপনার ফ্যাক্টরি করেন, সেখানে হিউজ রিস্ক কিন্তু আছে। রিস্ক কিন্তু আপনি শেয়ার মার্কেটে যেমন রিস্ক নিচ্ছেন, শেয়ারে রিস্ক নিচ্ছেন, আপনি অন্যান্য বিনিয়োগে রিস্ক নিচ্ছেন। বরং শেয়ার মার্কেটের একটা সুবিধা আছে যে আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, আপনি গত 3 বছর 5 বছরের আপনার তার যে ইনকাম ফ্লো সে দেখতে পাচ্ছেন, তার ঋণ থেকে শুরু করে তার নেট অ্যাসেট বিরোধী সব কিছু দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু আপনি যখন নতুন একটা ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিন্তু অনেক রিস্ক থাকে। রিস্ক থাকবে, আর ঝুঁকি থাকা মানে কিন্তু আপনার জোয়া না। আমি একটা এক্সাম্পল দিই আপনার, অনেকে বলে যে ক্যাসিনো, কেউ বলছে ক্যাসিনো। ওইটা ক্যাসিনোতে আপনি দেখবেন 1 থেকে 36 লেখা একটা ডাইসের মধ্যে আছে। আমি একটা নাম্বারে মনে করেন কিছু টাকা রাখলাম, এই ডাইসটা ঘোরাইলে যদি আমার নাম্বারে কাটাটা থামে, তাহলে আমি 36 গুণ পাবো। তাহলে আপনার 36 গুণ পাওয়া মানে কি, একজন 36 গুণ পাবে আর বাকি 35 জন কিন্তু লুজ করবে। তাহলে আপনি সেটা হলো জোয়া। আর এখানে কিন্তু জোয়ার বিষয় না, আমি দেখতে পাচ্ছি, দেখে বুঝে শুনে আমি যদি স্পেকুলেটিভ হয় তাহলে আমি 10 টাকার জিনিস 50 টাকা হয়ে গেছে, স্টিল আমি কিনছি। আমি মনে করছি 40 টাকা দিয়ে যখন 50 টাকা দিয়ে কেউ কিনেছে, তাহলে নিশ্চয়ই আমি 50 টাকা দিয়ে কিনলে কেউ 60 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। এটা স্পেকুলেশন। আর আমি যদি মনে করি না ভাই, এটা যে ফল দেয় তাতে করে 20 টাকা বেশি দেওয়া উচিত না, যতক্ষণ 20 টাকা থাকে আমি এটা কিনবো। ডক্টর হালাল, আবার আপনাদের মাঝে আমি ফিরে আসবো। একজন প্রিয় দর্শক ফোন করতে চাচ্ছেন, প্লিজ আপনি নামটি বলে ফোনটি করুন। আমার নাম গোলাম মোস্তফা। মোস্তফা ভাই বলেন। আমি বগুড়া থেকে বলছি। জি মোস্তফা ভাই। হ্যাঁ রকিবুল ভাই, আপনি তো বলতে গেলে শেয়ার মার্কেটের মাদার, এবং 2 জন অর্থনীতিবিদও ওখানে আছে এবং তারা খুব ভালো কথা বলছে, আমি শুনছি। জি মোস্তফা ভাই। তো এখন এই যে মিডিয়া, আসলে কি এরা এই যে দেখা যায় কিছু কিছু গুরুত্বপূর্ণ লোক আছে, তাদের কাছ থেকে ফুসলা মানে কথাটা বের করে নিয়ে হাইলাইট করে, এটা কাউকে সুবিধা করে দেওয়ার জন্য কিনা? আর মিডিয়ার কি কাজ ওই ইব্রাহিম খালেদ তুমুক কে কি বললো এটা নিয়ে আসা ফ্লাশ করে মার্কেটে ট্রাস্ট করা, এটা কি ওদের দায়িত্ব নাকি? জি জি, আপনার প্রশ্ন আমরা বুঝে পেয়েছি। তবে আমাদের মোস্তফা ভাই, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনারা অনেক সচেতন, আপনার কে কাকে ফুসলে বা কে কাকে ইনফ্লুয়েন্স করে এইসব কথা বলাচ্ছে। আমার কেন জানি মনে হয় যে এটা ঠিক যে কিছু কিছু ব্যক্তি আছেন যারা হয়তো পুঁজিবাজারটাকে সহজভাবে নিতে পারছেন না। আমার কেন জানি মনে হয় ওনারা চায় যে গভর্নমেন্ট সব কিছু করবে, গভর্নমেন্ট টাকা লোন নেবে, গভর্নমেন্ট ব্যাংক ঋণ থেকে নিবে, গভর্নমেন্ট সঞ্চয়পত্র বিক্রি করবে, বন্ড ছাড়বে, তার থেকে টাকা আসবে, সে টাকা দিয়ে তারা দেশের উন্নয়ন করবে। কিন্তু আজ কোনো কমিউনিস্ট দেশে তো এটা করছে না, কোনো কমিউনিস্ট দেশে তো এখন এই কাজটা করেন না। আপনার প্রকৃত অবস্থাটা হলো মানে বাংলাদেশ গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু ডিপলি কমিটেড ফর ডেভেলপিং ক্যাপিটাল মার্কেট। উনি ওনার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমেই উনি আগামী দিনের বিনিয়োগ চাহিদা মেটাতে চান সিগনিফিক্যান্টলি। অর্থমন্ত্রী মহোদয় কিন্তু একই কথা উনি বারবার বলছেন। ইভেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটগুলোর, আমাদের স্টক এক্সচেঞ্জগুলোর যারা মানে রেগুলেটর এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, তারাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে ওই পর্যায়ে নেওয়ার জন্য মানে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। এবং গত 5 বছরে দেয়ার আর লটস অফ ডেভেলপমেন্ট ইন দি রেগুলেটরি এনভায়রনমেন্ট, এনফোর্সমেন্ট মেকানিজম, সার্ভেলেন্স মেকানিজম। তারপরেও আমাদের আরও অনেক কাজ বাকি আছে, যেমন গভর্নেন্স একটা বড় এরিয়া যেখানে আমাদের সাবস্টেন্সিয়াল চেঞ্জ আনতে হবে। আমরা বারবার বলি কর্পোরেট গভর্নেন্স, কারণ একটা কোম্পানি কিন্তু গভর্ন বাই দি বোর্ড অফ ডিরেক্টরস এন্ড টপ ম্যানেজমেন্ট। এটা ডক্টর মিজান এন্ড ডক্টর হেলাল, সবচেয়ে বড় কথা হলো কি, আমরা যেটা বিশ্বাস করি যে আসলে বিনিয়োগকারী তো দেখবে যে কোম্পানির পারফরমেন্স, দেশের ইকোনমি ইজ গোয়িং ভেরি ওয়েল। আপনি যেটা ডক্টর মিজান যেটা বলেছেন, ডক্টর হেলাল যেটা বলেছেন, আমিও যেটা দেখছি যে অল দ্য ইন্ডিকেটার্স টুয়ার্ডস ডেভেলপমেন্ট, টুয়ার্ডস গ্রোথ ইজ পজিটিভ, ভেরি মাচ পজিটিভ। আর যা কিছু একটু কমেছে সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার মনে বলছে। যেগুলো আমরা দেখছি যে 9টা বা 10টা মেগা প্রজেক্ট হচ্ছে, এবং গতকাল আজকে পত্রিকা দেখলাম যে আমাদের এয়ারপোর্টের 3rd টার্মিনালের কাজ শুরু হবে বোধহয় ডিসেম্বরের দিকে, যেখানে প্রায় এখন 50 লক্ষ থেকে 1,20 লক্ষ যাত্রী বহন করার মানে আসা যাওয়ার সক্ষমতা অর্জন করবে। এটা বিশাল ব্যাপার। তো এই যে কাজগুলি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে স্বপ্ন দেখছেন একটি শক্তিশালী পুঁজিবাজারের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলি সরকারি বেসরকারি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজার থেকে, সেজন্য একটা শক্তিশালী পুঁজিবাজার দরকার। সেটা হয় কি যে আপনি যদি প্রপোর্শন দেখেন জিডিপি শতাংশে, তাহলে কিন্তু আপনার এই ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার অংশ বাড়ছে।
টোটাল বিনিয়োগের মধ্যে আপনার প্রপোর্শন যেটা সেটা দেখতে দেখা যায় বাড়ছে। তার মানে কি আস্তে আস্তে কিন্তু এটা সুস্থ জায়গায় যাচ্ছে। এখন টোটাল জিডিপিতে আমরা আছি না 19 বা 20 না, ওইটা আপনার ভ্যালুয়েশন, এটা আপনার আমি ক্যাপিটাল মার্কেটের ভ্যালুয়েশন যেটা আলটিমেটলি 3 বছরে এটাকে তো 40-45 আনতে হবে। ওটা আপনার হ্যাঁ আস্তে আস্তে কোম্পানি যত বেশি আসবে যত বেশি হবে, সবচেয়ে বড় কথা হলো ইকোনমিক অ্যাক্টিভিটিজে দেশের কত আপনি শেয়ার মার্কেট লিস্টেড করলেন তার উপর ডিপেন্ড করবে, সেটা হলো প্লাস প্রাইসের উপর ডিপেন্ড করবে। আরেকটা কথা আপনি যেটা বললেন যেটা যে ভালো মূল্যভিত্তি নিয়ে দেখা, ভালো মূল্যভিত্তি শেয়ার কেনা, সেখানে বিনিয়োগকারীরাও কিন্তু আপনার কম রেশনাল না, তারা কিন্তু অনেক সময় ইমোশনের মধ্যে একটা রেশনাল তাদের আছে। গত 5 বছরে কি বাংলাদেশের অর্থনীতি কি ডাউন ট্রেন্ডে ছিল? না, নেভার। গড়ে 6.5-7% গ্রোথ হয়েছে না? তাহলে শেয়ার মার্কেটে কারেকশন হলো কেন? তাহলে বিনিয়োগকারীদের ব্যাপারটা হলো যে আমি ভালো মূল্যভিত্তির শেয়ার কিনলাম, কিন্তু যখন একটা এন্টায়ার মার্কেট যখন ফল করে তখন তো 5-6 বছর কারেকশন হয়, তখন তো আমার ভালো মূল্যভিত্তির শেয়ার তো আমার ধরে রাখে না, ঠিক আছে? কিছু কিছু শেয়ার তো ধরে রাখছে, ব্লু চিপস এগুলো। সেজন্য একটা কনসার্ন থাকে যে আমি যে আইটেমটা নিলাম ভালো আইটেম চুজ করছি কিনা, প্লাস এন্টায়ার মার্কেট কলাপস করবে কিনা। আর এন্টায়ার মার্কেট কলাপস করবে কিনা সেই জায়গাটাতে আপনার রেগুলেটর। ডক্টর হেলাল আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো ভাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সব বিনিয়োগকারীদেরকে সতর্ক করে দিয়ে বলছেন আপনারা দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, দেখে এবং বুঝে। এরপরেও এত লোকের এত সতর্ক করতে হবে কেন? বাজারটাতে পড়ে যায় এটা দেখে না? প্রধানমন্ত্রী তো বলেই দিচ্ছেন তার সব দায়িত্ব তো আমাদেরই, তারপরে এত কথা বলতে হবে কেন? এতক্ষণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এত কথা বলতে হবে কেন? উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, উনি সোনালী ব্যাংকের টাকাগুলো আদায় করতে পারলেন না, উনি রিজার্ভের টাকাগুলো আদায় করতে পারলেন না। হ্যাঁ, তবে ভাই বড় বড় হয়ে গেছে এতদিন পর। না প্রিয় বিনিয়োগকারী, আমি আপনার নামটা জানি না, কিন্তু আপনি একটা এত সুন্দর প্রশ্ন করেছেন যে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা তো বুঝে এবং দেখে বিনিয়োগ করতেছি, রিস্ক তো আমাদের নিজের। এই যে একটা স্বীকারোক্তি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ মিজান ভাই, এটার উপরে কিছু বলবেন? উনি বলছে যে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আপনি এই পুঁজিবাজার রিস্ক, আপনি পুঁজিবাজারে দেখে বুঝে আপনি বিনিয়োগ করবেন, আপনি অন্ধকারে ঢিল ছুড়বেন না, এবং আপনি লোন লাইবিলিটিস নিয়ে বিনিয়োগে আসবেন না, কারো ধার দেনা নিয়ে বিনিয়োগে আসবেন না, যেগুলো আপনি বলছেন, হেলাল ভাই বলছে, আমরা বলছি, সবাই বলছি। তো উনি নিজেও স্বীকার করেছেন এই দায়িত্ব তো আমাদের। তবে এখানে আমাদেরকে এত সতর্ক করার কি আছে? এখন তো আর আমরা এটা বলছি না যে দায়িত্ব আপনার, এটা বলছে কিছু বলবেন। সতর্ক করলেও আমরা মাইন্ড করছি কেন? তো না, অতিরিক্ত উপদেশ ভালো না, আমরা ভয় না পেলে হলো। এত উপদেশ ভালো না। উনি যেটা বলেছেন যে অনেকে পছন্দ করে ক্যাপিটাল মার্কেট, বেশি উপদেশ অনেকে পছন্দ করে। ক্যাপিটাল মার্কেটের সাথে ইনফরমেশন ফ্লোর একটা বড় সম্পর্ক আছে। সেখানে যদি অবান্তর, আনফেভারেবল এবং গুজব ছড়ানো হয়, আনফেভারেবল, যেমনটা রিসেন্টলি কেউ হয়তো আপনিও বলেছেন শুরুতে, এগুলো মার্কেটের সেন্টিমেন্টকে ইনফ্লুয়েন্স করে, বিনিয়োগকারীদেরকে হয়তো তাদের মধ্যে একটা ডিসপেয়ার বা ফিয়ার সৃষ্টি করে। আমি বলবো যে মার্কেটের সংশ্লিষ্ট যারা, মার্কেট নিয়ে যারা ভাবেন বা মার্কেট যারা বোঝেন, তাদের বক্তব্যে আরও অনেক সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়। তবে ইন দ্য সেম টাইম মার্কেটের সুশাসন দরকার, এবং সেটা যদি কেউ বলে তাতে বিনিয়োগকারীদের কিন্তু খুব বেশি মানে প্রতিবাদ মুখর হওয়ার কোনো কারণ নাই। না, বিনিয়োগকারীরা যখন আপনি সুশাসনের কথা বলেন তখন তো কোনো প্রতিবাদ করেন না। আপনি যখন কোম্পানি কর্পোরেট কালচারের কথা বলেন, কোম্পানিগুলোর জবাবদিহিতার কথা বলেন, আপনি কোম্পানিগুলিকে ইপিএস এর ব্যাপারে কথা বলেন, আপনি কোম্পানির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এর কথা বলেন, তখন তো কেউ তো প্রতিবাদ করেন না। কিন্তু আপনি গায়ে পড়ে যত উপদেশ দিতে থাকেন, এত সতর্ক করতে থাকেন, তাই বিনিয়োগকারী তো এই সতর্কতা এত উপদেশটাকে পছন্দ করে। ইটস টু মাচ। একটা অ্যাড করি যে মিজান বলছিলেন, একজন দর্শকও বললেন জি জি, যে ওই যে ফুসলিয়ে কথা নিয়ে আসে। জি জি, তার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এখানে আপনি যখনই এখানে বিনিয়োগ করছেন, বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি আমাদের সাধারণত কি যে তোমার রিস্ক তুমি নিবে, বাড়লে তোমার কমলে তোমার। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যখন বেড়েছে আমাদের, কিন্তু যখন কমেছে তখন কিন্তু গভর্নমেন্টকে আমরা ব্লেম দিয়েছি, বাংলাদেশ ব্যাংককে ব্লেম দিয়েছি। কারণ কি? কারণ বাংলাদেশ ব্যাংকের ওভার এক্সপোজার ছিল বলে যখন একটা সময় কারেক্ট করতে গিয়েছে তখন ক্রাশ করেছে। এখন বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে ওভার এক্সপোজার যেন না হয়, ঠিক আছে? না, এটা তো তার জন্য, এটা তো সে দেখবে। এই কথা তো হেলাল ভাই এখন পর্যন্ত আপনি, আমি, মিজান ভাই যারাই বলেন, কেউ তো এই কথা বলেননি কোনো রেগুলেটরি বডিকে কোনো কিছু এড়াই যাওয়ার কথা তো কেউ বলেনি। ফুসলানোর ব্যাপারটা যে আসে, শব্দ রাষ্ট্রে ফুসলিয়ে, সেখানে হয়েছে কি যে বাংলাদেশে এই শেয়ার মার্কেটে ব্রোকারেজ হাউসে আপনার কম্পিউটারের সামনে অনেক বেশি লোক দেখছি আমরা। 96-তে কম্পিউটার কম ছিল না, তখন ছিল না। 2010-এ দেখছি আমরা অনেক বেশি লোক। তো অনেক বেশি লোক দেখলে আমরা হঠাৎ করে মনে করি কি বাবল বোধি হচ্ছে। কিন্তু পৃথিবীর উন্নত বিশ্বে আপনি দেখবেন এভরিডে সিনারি আপনার এরকম যে আপনার শেয়ার মার্কেটে কম্পিউটারের সামনে ব্রোকারেজ হাউসে প্রচুর লোক বসে আছে, তারা কেনাবেচা করছে, খুব ব্যস্ত। তো আমাদের যেহেতু আমরা ওই অনেক বছর ধরে লম্বা একটা সুস্থ মার্কেট যদি দেখি নাই, এই সুস্থ ট্রানজেকশন যদি দেখি নাই, এরকম দেখলেই আপনার মানে মিডিয়া কিন্তু মনে করে যায় কি হচ্ছে এটা।
তখন যখনই আপনার গিয়ে কাউকে বলে যে একটু কমেন্টস করেন, তারাও হয়তো একটু ভরকে যায়, জানি কি হচ্ছে, এত এত লোক জড়াত করে। কিন্তু আপনি সাবজেক্ট না বুঝলে ডক্টর মিজান আপনি কমেন্ট করা উচিত, বলেন আপনি আমাকে। তো আপনি তাহলে যদি সাবজেক্ট না বুঝেন, এই সাবজেক্টের গুরুত্ব যদি আপনার কাছে না থাকে, এই সাবজেক্টের অ্যাকসেপ্টেবিলিটি যদি আপনার কাছে না থাকে, আপনি সারাদিনই চিন্তা করেন না এটা তো একটা খারাপ জায়গা, এটা তো একটা জুয়ার কোর্ট, এটা তো একটা ম্যানিপুলেশনের জায়গা, এটা তো খেলাধুলার জায়গা। সাবজেক্ট যদি নাই বুঝে থাকে, 2010 সালে মার্কেটটা ক্র্যাশ করলো, তখন তাকে তো দায়িত্ব দিয়েছেন আপনারা বলতে গভর্নমেন্ট তদন্ত করার জন্য। তাহলে পিপলের কাছে, বিনিয়োগকারীর কাছে রিফ্লেকশনটা কি, সাধারণ পিপলের কাছে রিফ্লেকশনটা কি? যে একজন লোক যখন তদন্ত করে যখন অনেকগুলো সাজেশন দিয়েছেন, দেন হি ইজ ওয়ান অফ দ্য এক্সপার্ট। এখন আপনি যদি বলেন ঠিক আছে যে হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড কি সেই কে বলতে পারেন আপনি, কিন্তু আপনি যে পজিশন দিয়েছেন সেই পজিশন দিয়ে কিন্তু তাকে একটা অবস্থান তৈরি করে দিয়েছেন। এখন সেই অবস্থান থেকে উনি বললে সেটা বিনিয়োগকারীদের দায়িত্ব কতটা যা বলেছেন তার সাথে বাস্তবতা কতটা মিল আছে সেটাকে কাউন্ট কিংবা ডিসকাউন্ট করা। না, আমরা যদি ডক্টর মিজান এইভাবে যাই, আমরা যদি এইভাবে যাই যে একজন বিনিয়োগকারীরা, আপনারা দুইজনেই বলছেন আপনারা অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত পজিটিভ, আমি জানি আপনারা অত্যন্ত পজিটিভ। সতর্কতার ব্যাপারে তো আজ পর্যন্ত আপনি কি মানা করেছেন? আপনি কি রেগুলেটর বডিকে কোনো সময় বলেছেন যে চোখ এড়াই থাকা? বলেননি, এখন পর্যন্ত বলেন। প্রত্যেকবার বলা হচ্ছে সতর্ক থাকতে হবে, সবাই কমপ্লেন্স মেনে চলছে কিনা, নিয়মকানুন মেনে চলছে কিনা, ল মেনে চলছে কিনা। ঠিক বাংলাদেশ ব্যাংকেরও আমরা বলেছি যে, আমরা কিন্তু কিছুদিন আগেও আমরা বলেছি, আমরা যে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছি বাংলাদেশ ব্যাংকে সতর্ক থাকতে হবে, কেউ আপনার এক্সপোজার লিমিটের বাইরে বিনিয়োগ করছে কিনা, মার্জিন লোনে আপনি 1:0.50 বেশি দিচ্ছেন কিনা, এবং লিস্টেড কোম্পানিগুলি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, সেগুলির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা আমরাও বলেছি। সতর্ক অবশ্যই থাকতে হবে এবং কমপ্লেন্স মানছে কিনা সেটাও দেখতে হবে, কিন্তু ওভার রিয়েক্ট করা কি ঠিক? না, ডেফিনেটলি না। ওভার রিয়াকশন মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করবে এবং সেটা অমূলক। এইটাই আমার কথা হলো। এটাই আমি বলবো যে, আমি আবারও বলবো যে আপনি নাম্বার দেখেন, আপনার সামষ্টিক অর্থনীতির উন্নয়ন ইন্ডিকেটরসগুলো দেখেন, আপনি মানি মার্কেটের কন্ডিশনটা দেখেন, আপনি কোম্পানিগুলো ফান্ডামেন্টালস দেখেন, তাহলে এরকম অযাচিত ভয়ের কোনো কারণ নাই। ক্যাপিটাল মার্কেটের আরও অনেক সাস্টেইন গ্রোথ এবং ডেভেলপমেন্টের সুযোগ আছে। তবে ওই কথাটি মানে বারবার আসে ঘুরে যে বিনিয়োগকারী যেন তার কষ্টার্জিত সঞ্চয় বিনিয়োগে একটি অংশ আরও যেন সে সতর্কতার সাথে বিনিয়োগ প্রুডেন্সের এক্সারসাইজ করেন। জি মিজাম ভাই, আরেকটা ফোন আছে। প্রিয় দর্শক, নামটি বলে ফোনটি করুন। ধার করে বিনিয়োগ অবশ্যই না। হ্যালো, জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনারা তো এতক্ষণ ধরে অনেক কিছু বললেন, বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সতর্ক থাকতে বললেন, আবার অর্থনীতির কথা বললেন, যে অর্থনীতিতে বললেন যে অর্থনীতি বলেছে যে 20 সালের ভিতরে সবচেয়ে ভালো হবে, কিন্তু 10 সালের পর থেকে এই পর্যন্ত আপনার এসসিসি যে সমস্ত পদক্ষেপ নেছে তাতে আপনার কতগুলো মার্কেট ভালো হয়েছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনি বললেন যে মার্কেট কারেকশন হচ্ছে, মার্কেট কি মাইনাস হলে কারেকশন হচ্ছে না প্লাস হলে কারেকশন হচ্ছে? না ঠিক আছে, আপনার প্রশ্ন। জি আপনি একটু বলবেন, আমাদের হাতে সময় কম, প্লিজ। একটা হলো আপনার যে ইমোশন থেকে কথাগুলি বলেছেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আপনার মানে কারেকশন হচ্ছে আপনার জাস্ট 30 সেকেন্ডে বলতে হবে। জি, কারেকশন তো আপনার অবভিয়াসলি যদি বেশি যখন সেল হয়, নেট সেল যখন বেশি হয় তখনই কারেকশন হয়। যা কিনছে তাতে যে বেশি বিক্রি হয় সেটাই কারেকশন, সেখানে আপনার একটুখানি ইন্ডেক্স ফল করে। জি, কারেকশন তো হইতেই হয়, প্রায় সব মার্কেটে পৃথিবীর কারেকশন হয়ে থাকে। বাট কারেকশনটা যদি নিয়ম অনুযায়ী হয়, কারেকশনটা যদি কারো প্রভাবিত না হইয়া বা কারো ফোর্স কারেকশনটা তো ঠিক না। ফোর্সলি শেয়ারের দাম বাড়াও ভালো না, আর্টিফিশিয়ালি শেয়ারের দাম বাড়া যেমন ভালো না, আর্টিফিশিয়ালি শেয়ারের দাম কমাও ভালো না। এটা যদি ন্যাচারাল হয় দ্যাট ইজ ফাইন। কিন্তু প্যানিক হয়ে সেল করাটা এটা ন্যাচারালি, আসলে এটা ইরেশনাল না। যে আপনি কিছু বলবেন, আমাদের হাতে আরেকবারই সময় নেই। আমি ওই কথাটাই বলবো, বিনিয়োগকারী যেন ওনার ইনভেস্টমেন্ট প্রসেসে যেন উনি এক্সেসিভ বরোয়িং না করেন। যে প্রিয় দর্শক, আপনারা আমাদের দুজন অতিথির মূল্যবান কথা শুনলেন। আমরা সব কিছুর উপর আলোচনা করেছি। আমরা আপনাদেরকে যেটা বিনীত অনুরোধ করেছি, আমাদের একজন বিনিয়োগকারী প্রশ্ন করে বলেছেন যে উনি অত্যন্ত সজাগ এবং উনি বুঝে এবং উনি নিয়ম মাফিক বুঝে এবং দেখে উনি বিনিয়োগ করে থাকেন। অতএব আমরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে আপনারা সতর্কতার সাথে বিনিয়োগ করবেন, একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ মার্কেট কারেকশন হোক, আপস অ্যান্ড ডাউন হোক, তাতে ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে ইনশাল্লাহ একই সময়ে আবার কারোর সাথে আপনাদের দেখা হবে, এই পুঁজিবাজার নিয়ে কথা হবে। জি, আসসালামু আলাইকুম।